নমস্কার, আপনাদের সবাইকে শুভ দ্বীপ্রহর জানাই। দ্বীপ্রহরই বলি, কারণ যা রোদ্দুর বাইরে, শুভ সন্ধ্যা তো আর বলতে পারছি না। তো এই সময়ে আপনারা রয়েছেন প্রচণ্ড গরমের মধ্যে। গরমকালের ছুটির গল্প নিয়ে আমি হাজির হয়েছি। কীরকম দেখুন, এখন অনেক স্কুলে গরমের ছুটি পড়ে গেছে। তো আমার আপনার স্মৃতির ঝুড়ির মধ্যেও গরমের ছুটির নানান গল্প রয়েছে। তো আপনাদের ছেলেবেলায় যখন গরমের ছুটি পড়তো স্কুলে, আপনারা কি করতেন, কিভাবে কাটাতেন গরমের ছুটি, কতটা দুষ্টুমি করতেন, ছেলেবেলায় গরমের ছুটির কোথায় ঘুরতে যেতেন, কি প্ল্যানিং থাকতো, এই নিয়ে আপনাদের সাথে আজকে আমার স্মৃতির ভাগ চলবে। অর্থাৎ আপনারা ফোন করবেন, আপনাদের ছেলেবেলার গরমের ছুটির গল্প করবেন, আমিও আমার ছেলেবেলার গরমের ছুটির গল্প তো নিশ্চয়ই করব। তো গরমের ছুটি আপনাদের আজকে হচ্ছে আমার স্মৃতির খোঁজে আলোচনার বিষয় বা গল্প করার বিষয়, গরমের ছুটি। তো যেহেতু এখন আমরা একদম গরমের ছুটির মধ্যে রয়েছি, বিভিন্ন স্কুলে এখন গরমের ছুটি চলছে, অনেক স্কুলে পড়ে গেছে, অনেক স্কুলে পড়ছে, কারণ যে গরমটা পড়েছে তাতে স্কুল বন্ধ থাকাই ভালো। অসম্ভব গরম, যে গরমে আমাদের অসম্ভব ঘাম হচ্ছে এবং শরীর থেকে প্রায় সব জলই বেরিয়ে যাচ্ছে। তাই বলা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল খেতে এবং যতটা পারবেন লিকুইডের মধ্যে থাকতে, একটু রোদ্দুরে কম বেরোতে, বিশেষ করে দুপুর 12টা থেকে বা সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি রোদ্দুরটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। কিন্তু অনেক মানুষের রোদ্দুরেই কাজ, যেমন প্রথম যারা রোদ্দুরে দাঁড়িয়ে কাজ করেন তারা হচ্ছেন ট্রাফিক পুলিশ। তাদের যতই রোদ্দুরের তেজ বাড়ুক না কেন, টেম্পারেচার যাই হোক না কেন, তাদের কিন্তু রোদ্দুরের মধ্যেই দাঁড়িয়ে থাকতে হয়। তাই অযথা রেগে যাবেন না, অযথা গাড়ির হর্ন দেবেন না। তারা চেষ্টা করছেন সুচারুভাবে সুন্দর করে রাস্তাঘাটের ট্রাফিক নিয়ন্ত্রণ করার। তাদেরকে একটু সহযোগিতা করতে হবে আমাকে আপনাকে। 1 নম্বর, যারা ট্রাফিক পুলিশ তাদেরকে রোদ্দুরে দাঁড়িয়ে কাজ করতে হয়। যারা পথে বসে কিছু বিক্রি করেন, হকার বা পথে ফুটপাতে বসে যাদের কাজ তাদের, এবং বহু কোম্পানি অবশ্যই এটা করেন যে সেলসম্যান যারা রয়েছেন সেই কোম্পানির, তারা অন্তত গরমটুকুর সময় তাদেরকে বলেন অফিসেই তোমরা থাকো, অনেক ক্ষেত্রে করেন, আবার অনেকে হয়তো বেরিয়ে তাদের কাজ করতে হয় তারা করেন। এবং বাস চালান যারা, গাড়ি চালান যারা, এই রোদ্দুরের মধ্যে প্রচণ্ড গরমের মধ্যে তাদের কিন্তু কাজটা করতেই হয়। তো আমি কেন বললাম এই গরমের ছুটির গল্প? গরমের ছুটি আমাদের কাছে ধরুন গরমের ছুটির মানে কি ছিল আমাদের ছেলেবেলার, এখনকার গরমের ছুটির গল্পটা কিন্তু অনেক পাল্টে গেছে। কীরকম পাল্টে গেছে? আমার ছেলেবেলার সঙ্গে আমার ছেলেদের ছেলেবেলার অনেক মিল আছে। ওদের গরমের ছুটিতেও আমরা চেষ্টা করতাম কোথাও ঘুরতে যাওয়ার। আমার অফিস থাকতো, অফিসের বাইরে কোথাও টুক করে কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে নিয়ে যাওয়ার, ছোটোখাটো কোনো জায়গায় ঘুরতে যাওয়ার, বা ওদের কাছে খুব প্রিয় জায়গা ছিল ওদের মামাবাড়ি, আমার মার কাছে, ওরা সেখানে চলে যেতে চাইতো, সেটা করতে পারতো। কিন্তু আমার ছেলেবেলায় গরমের ছুটির গল্প যদি করি, আমি একদম মধ্য কলকাতায় বড় হয়েছি। আমার গরমের ছুটি ওই কলকাতার শহুরে যে বাড়িগুলো হয়, সেই মোটা মোটা দেওয়ালের বাড়ি, মোটা দেওয়াল, বিশ্ব সুন্দর ছাদের বাড়ি, ইট সুরকির বাড়িতে আমার ছোটোবেলা কেটেছে। যার ফলে আমার গরমের ছুটির দুপুরহরে মানে দুপুরবেলায় নানান গল্প রয়েছে। ভূতের আওয়াজ শোনার গল্প রয়েছে, বিড়ালের সাথে খুনসুটি করার গল্প রয়েছে, অনেক গল্প রয়েছে। আপনাদেরও নিশ্চয়ই এরকম বহু গল্প রয়েছে। বিশেষ করে যারা গ্রামে সময় কাটিয়েছেন, ছেলেবেলা কাটিয়েছেন, তাদের তো আরও নানাবিধ গল্প রয়েছে। তো গরমের ছুটির গল্প নিয়ে আপনারা হাজির হন 6292242341, 6292242342 এই নাম্বারে। আমি ভেবেছিলাম আজকে একটু অন্য গল্প করব, কিন্তু একজন আমাকে বললেন যে আজকে একটু গরমের ছুটির গল্প শুনতে চাই এবং করতেও চাই। তো সেই দিদি কোথায় গেলেন? ফোন করুন, আপনার সাথে গল্প করি, আপনার পাশাপাশি আর অন্যরাও ফোন করুক আমাদের। আমি জানি ফোনে সবসময় লাইন পাওয়া যায় না, আপনারা বলেন, তবুও চেষ্টা করুন 6292242341, 6292242342। অবশ্যই গরমের ছুটির গল্প নিয়ে আমি হাজির হয়েছি আজকে আপনাদের সামনে। আর যেটা আমি বলছিলাম যে আমার গরমের ছুটিতে আমার আমি থেকেছি আমার ঠাকুমা দাদুর কাছে, বরাবর থেকেছি শিয়ালদাতে। এবং গরমের ছুটি যখন পড়তো, ঠাম্মা দুপুরবেলায় খাইয়ে দাইয়ে নিয়ে আমাকে শোয়াতো, পাশে নিয়ে শোয়াতো। কখন ঠাম্মা ঘুমিয়ে পড়তো আর আমি চুপটি করে জেগে থাকতাম কখন ঠাম্মা ঘুমাবে, আর আমি ঘুম থেকে উঠে আমার কর্মকাণ্ড শুরু করব। তো আসি গল্পে, তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। আচ্ছা, একটু ফোনটা কানে দিতে হবে। হ্যাঁ বলুন, কে বলছেন?
হ্যাঁ, আমি সুমিতা ব্যানার্জি, মহেশতলা লেন, হুগলি থেকে। আচ্ছা, নমস্কার, বলুন। হুগলি মানেই তো রথ আর কি, তাই তো? হ্যাঁ, হুগলির রথ। তারপর আমার ইমামবাড়া ব্যান্ডেল চার্চ আমাদের কাছাকাছি, বলুন বিখ্যাত। বলুন। হ্যাঁ, আর স্মৃতির খোঁজে অনুষ্ঠানটি আমি নিয়মিত দেখি, খুবই ভালো লাগে। আরেকদিনও কথা হয়েছিল। আর আপনাকে তো অনেক অনুষ্ঠানেই দেখি, আগে কথা বলতে পেরে ভীষণ ভালো লাগছে। একটা দিনটি আমার খুব সুন্দর হয়ে গেল। আর এই স্মৃতি ছোটবেলায় তো নানান কথাই এখন মনে পড়ে। এখন সংসারী এইসব সংসারে নানান কিছু নিয়ে। আপনার বয়স কত হয়েছে এখন? আমার বয়স এখন প্রায় হাফ সেঞ্চুরির কাছাকাছি বেশি বসেছে। আচ্ছা, এখন মধ্য বয়সী। একদম, আমিও তাই হাফ সেঞ্চুরি করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একই বয়সী, একদমই তাই। ওই জন্য জিজ্ঞাসা করলাম, বয়সটাকে ভাববেনই না, বয়স হোক না, বয়স বয়সের মতো বাড়বে, আপনার জীবন আপনার মতো থাকবে। হ্যাঁ, সেটাই। এখন একটু লেখালেখি, এসবের চর্চা, এইসব ভালোবাসি করি। আমি বলছিলাম, গরমের ছুটি কিভাবে কাটাতেন ছেলেবেলায়? হ্যাঁ, গরমের ছুটি ছেলেবেলায় ভীষণ আনন্দ করে কাটতো। এবার বাড়িতে তো কাটতোই, ছোট ছোট আমার বয়সী সহপাঠীরা, তারপর পাড়ার বন্ধু সবাই আসতো, খেলাধুলা। আর একবার গরমের ছুটির কথা খুব মনে পড়ে, মামার বাড়ি গেছি। এবার আগে থেকে আমাদের প্রস্তুতি, রিহার্সাল রেডি ছিল। এবার ওই ছাত্রের পরীক্ষা নাটকটা অভিনীত হয়েছিল আর কি মামার বাড়িতে। তার আমি হয়েছিলাম গার্জেন, আর একজন শিক্ষক, একজন ছাত্র। এবার এত ছোটবেলাতেই অভিনয় করা, তার স্মৃতি, আর সকলে খুব সেটাকে নিয়ে খুব অ্যাপ্রিসিয়েট করেছিল, খুব সুন্দর হয়েছিল। যতটা না হয়েছে তার চেয়েও বেশি প্রশংসা। সেটা এখনো সেটা মনে করে, যতবার করি এখনো মনে হয় যেন সেই দিনেই ফিরে গেছি। তারপর মামার বাড়িতে ফলের বাগান ছিল, নানান রকমের জামরুল, আম, কাঁঠাল সকলে মিলে পেরে সেই খাওয়া। আর একটা নদী ছিল, নদীতে তখন সাঁতার সবে শিখছি, পাড়ে বসে দেখতাম সবাই সাঁতার কাটছে। তারপর সবাই একসঙ্গে গল্প গুজব, মায়েদের সবাই দেখা হওয়া, এইসব জিনিসগুলো এত মনকে এখনো মাঝে মাঝেই স্মৃতিচারণ করলে আনন্দ পাই। আর আজ এই অনুষ্ঠানে মনে হলো যে একটু স্মৃতি ভাগ করি। সংসারে না, সংসারটা তো ভীষণ বড় একটা কর্মকাণ্ড, সবটাই সংসার, এই জগৎ সংসার, তার মধ্যে আমার কর্মের সংসার, তারপরে গৃহের সংসার, প্রত্যেকের সংসারের মধ্যে সংসারে আমরা আবর্ত হয়ে রয়েছি। তাই সংসার সংসারের জায়গায় থাকুক, নিজের জীবনটাকে আপনাকে উদযাপন করতে হবে। জীবনটাকে না কাটিয়ে দেওয়া নয়, ওই জীবন কেটে যাচ্ছে নিজের ছন্দে, তা বললে চলবে না। প্রত্যেকটা মুহূর্তকে উদযাপন করতে হবে, মুহূর্তটার মধ্যে বাঁচতে হবে, তবেই কিন্তু বেঁচে থাকাটা সার্থক হবে। ভালো থাকুন সুমিতা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। কর্মের ছুটিতে বিভিন্ন গল্প থাকে, আপনার যেমন মামাবাড়ির গল্প, আমার পিসিমার বাড়ির গল্প। গরমের ছুটি পড়ুক আর শীতের ছুটি পড়ুক, আমি ছুটতাম আমার পিসির বাড়িতে। তবে গরমের ছুটিতে আমি আমাকে খুব একটা পাঠাতো না, কারণ গরমের ছুটির সময় তো টিচাররা আসতেন বাড়িতে পড়াতে। টিচার, আমার একজনই টিচার আসতেন পড়াতে। আমাদের সময় তো আর ওই সাবজেক্ট ওয়াইজ ব্যাপার ছিল না, বাড়িতে দাদু অঙ্ক করাতেন, আর মা ইতিহাস পড়াতেন, আর ওইদিকে বাংলা ইতিহাস সব মাই পড়াতেন, অঙ্ক দাদু করাতেন। তাও অঙ্কের জন্য আর জীবনবিজ্ঞান আর পদার্থবিজ্ঞান, ফিজিক্সের জন্য, ফিজিক্যাল সায়েন্সের জন্য একজন টিচার আসতেন বাড়িতে এসে পড়াতে। তো যার ফলে গরমের ছুটিতে বাড়ির বাইরে খুব একটা যাওয়া হতো না, হয়তো দীঘা, পুরী এরকম কোথাও ছোটোখাটো ট্যুর হতো, দার্জিলিং, গরমকালে দার্জিলিংয়ে বাবা নিয়ে যেতেন, এরকমই ছোটোখাটো ট্যুর হতো। কিন্তু গরমকালে বাড়িতেই প্রচুর অ্যাক্টিভিটিস হতো আমার। যেমন বাড়িতে এই যে আপনি নাটকের কথা বলেন, আমাদের পাড়া থেকে নাটক হতো। রবীন্দ্রনাথের জন্মদিন যেমন 26শে মে আসছে, রবীন্দ্র নজরুল সন্ধ্যা হতো। এখন এগুলো আস্তে আস্তে অবসলিট হয়ে যাচ্ছে, পাড়া কালচারটাই তো সরে গেছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। শুভ সন্ধ্যা কি করে বলবো না, শুভদীপ প্রহর, শুভদীপ প্রহর। আমি শুভদীপ প্রহর। আমি গুজরাট থেকে শ্যামাশ্রী। হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ, কেমন আছো ভাই? খুব ভালো আছি। আমি সবসময় বিন্দাস থাকি, গরম তো আছেই। ওই জন্য আজকে আমি ফোন করতাম না, কিন্তু তুমি এসছো বলে আমি করলাম। তোমার কথা এত ভালো লাগে আমার। থ্যাংক ইউ। 5 বছর ধরে। হ্যাঁ, এবার গরম, এবার প্রকৃত বন্ধু। এবার হচ্ছে গরমের ছুটির গল্প। হ্যাঁ, গরমের ছুটি আমার বাড়িতে এখন নাতি মেয়ে সব এসছে গরমের ছুটিতে। আচ্ছা, এবার আমি এখন আর একা নই, ওদের সঙ্গে দিন কাটছে। আচ্ছা, আমার গরমের ছুটি তো খুবই ভালো কাটতো। প্রথম একটা ঘটনা বলি,
যে আমাদের গরমের ছুটি পড়তো 15th মে, মানে আমার জন্মদিনের দিন। আরে বাবা। আমি বর্ণাবাড়ির মেয়ে তো, গার্লস স্কুলে পড়েছি, বহু পুরনো স্কুল। তো সেদিন আর বাবা তো আমাকে কিছু দেবে জন্মদিনে। তো আমাদের ছিল যে গরমের ছুটি যেদিন পড়বে সেদিন সবাই শাড়ি পরে যাবে। তা আমি তখন পড়ছি, 5th পড়ি, মায়ের শাড়ি পরবো। তা বাবা সে বছর আমাকে একটা ছোট শাড়ি কিনে দিয়েছিলেন, সেইটা পরে আমি স্কুলে গেছিলাম। আমার সেটা খুব এখনো মনে পড়ে, ছোট শাড়ি, মেরুন কালারের প্রিন্টেড শাড়ি পরে আমি গেছিলাম। তারপর তো আসছি গরমকালের ঘটনা। আমরা যেতাম মামার বাড়ি, গরমের ছুটি আর স্কুলের ছুটি মানেই হচ্ছে আমাদের মামার বাড়ি যাওয়া। আর আমার ছোট মামা হচ্ছে আমার সমবয়সী। আচ্ছা। তা ওর সঙ্গে যে কিনা করেছি মানে সে বলা যায় না। আর মামার বাড়ি ছিল একটু গ্রাম পরিবেশে, সেখানে আম গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, সব কিছু গাছ। তা সেই ওর সঙ্গে আর সাইকেলের ওর সঙ্গে ঘোরা। তা মনে পড়ে একবার বাঁদর আসতো না খুব আমের জন্যে, পেয়ারার জন্যে। তা একবার করেছিলাম কি, বাঁদরকে সাহায্য করতে হবে। কি করলাম, রান্নাঘর থেকে আটা নিয়ে ময়দা মাখা ছিল আর তার মধ্যে লঙ্কা বাটা, তখন তো বাটা মশলায় রান্না হতো। তা করলাম কি, ওকে লঙ্কা বাটা আটার মধ্যে দিয়ে আর খুলে দিলাম জানলা, বাড়ির ভেতর থেকে জানলা দিয়ে। আর ও তো খেয়ে জানলার রড ধরে খিচুনি, মানে তুমি চিন্তা করতে পারবে। যদিও কাজটা খুব অন্যায়, কিন্তু তবুও মজা ছিল আর কি। যতই হোক অবলা জীব বলতে পারে না, জন্য কিছু করা উচিত। আমার আসলে তখন ছোটবেলা, সেটাই বদমাইশি। আর গাছে উঠে আম গাছে উঠে আম পেড়ে খাওয়া, পেয়ারা গাছে উঠে পেয়ারা নিয়ে খাওয়া, বাড়িতে নিয়ে এসে খাওয়া না। আর মানে খুবই আনন্দ করে ছোটবেলা কেটেছে। এই গাছে ওঠার গল্পটা শুনে খুব মজা লাগলো। ভালো থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। গাছে ওঠার গল্প, এই গরমের ছুটিতে আমি যেহেতু কলকাতাতে বড় হয়েছি, গাছ কোথায় পাবো? তো আমাদের ওখানে ডাফরিন হসপিটাল, অনেকেই চিনবেন ডাফরিন হসপিটাল, বউবাজার অঞ্চলে। ওই ডাফরিন হসপিটালের ভেতরে গাছ ছিল, মানে হসপিটালের প্রেমাইসেসের ভেতরে ঢুকে একদম পিছন দিকে গেলে গাছ ছিল। তো আমরা বন্ধুরা মিলে ওইখানে গাছে ওঠা প্র্যাকটিস করতাম। ওরা একদিন এরকম খুঁজে পাচ্ছে না, বাড়ির লোকেরা কোথায় গেছে, সন্ধে হয়ে গেছে, মানে ফিরতে ফিরতে একটু সন্ধে হয়ে গেছে, পাশেই বাড়ি, তবুও একটু সন্ধে হয়েছে, অন্ধকার হয়েছে। নিয়ম হচ্ছে বাড়িতে সন্ধ্যের শাঁখের ফু পড়বে, তার আগে বাড়িতে ঢুকতে হবে। শাঁখের ফু পড়ে গেল মানে তুমি অন্যায় করে ফেলেছো। তো যথাযথ খোঁজ আমরা বাড়ি ফিরেছি। ফেরার পরে সবাই জানতে পারলো, মা জানলো, বিশেষ করে ছোটো কাকা, সেজো কাকা, যে কোথায় গেছিলিস? না গাছে উঠতে গেছিলাম। এমন গাছে ওঠার সারা রাত্রি ছাদেই প্রায় বসিয়ে রাখবে বলেছিল, যে একদম ছাদের সিঁড়ি থেকে নামতেই দেবে না, গাছে উঠেছো ছাদে উঠে বসে থাকো। তো যাই হোক, দাদু এলো অফিস থেকে। আমার যত অভিযোগের ঝুড়ি খুলতাম হচ্ছে দাদুর কাছে। দাদু ঠিক 9টা, 9:15 ফিরতো অফিস থেকে। দাদু যেই এলো, তার আগে অবধি কিন্তু আমি চুপ করে ভয় পাচ্ছি, তো বসে থাকতে, নিচে সব কর্মকাণ্ড দেখছি, সব নিচে তো সবাই যে যার কাজ করছে, মা খালি বকবক করছে, হ্যাঁ পড়াশুনো বন্ধ করে বসে আছে, আর কি করব এই রকম। মা বকছে, মার একটু মানে মার মনে হচ্ছে মার মেয়েটা পড়াশুনো করছে না, খেতেও দেয়নি, জামা কাপড়ও ছাড়তে দেয়নি, কিচ্ছু করতে দেয়নি, বসিয়ে রেখেছে। আমি উপর থেকে দেখছি বসে। আর আমাদের তো কলকাতার বাড়ি, একটু আগেকার দিনের বাড়ি, ছাদটা বেশ অন্ধকার। এইবারে যেই দেখলাম দাদু ঢুকছে, আর আমাদের উপর থেকে একদম বাড়ির মাঝখান থেকে ছাদ অবধি দেখা যায়। তো ওই ছাদের কোণ থেকে আমি দেখছি সিঁড়িতে বসে যে দাদু আর সিঁড়ি দিয়ে উঠছে একতলা থেকে। তখন আমার গলার জোর বেড়ে গেল, আমি কাঁদতে শুরু করলাম, এত জোরে কাঁদলাম। দাদু বললো কাঁদছে কেন? সোনা বলে ডাকতো, সোনা কাঁদছে কেন? তখন মা এরকম ফিরিস্তে দিল। দাদু গট করে অফিসের ব্যাগটা ছুঁড়ে ফেলে উপরে এসে আমাকে নিচে নিয়ে গেল। তারপরে যাই হোক, যাকে যা দেবার দিল। তারপর দাদু বললো গাছে ওঠার দরকার কি, তোমার তো গাছে ওঠার কাজ নয়, গাছে উঠতে হবে না। যাই হোক, দাদু বুঝালো। তো এই শাস্তি পেয়েছিলাম আমি, গরমের ছুটিতেই ছিল সেটা একটা। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? স্নেহাশিস রাহা, হাওড়া ময়দান থেকে। হ্যাঁ বলুন, গরমের ছুটির গল্প আজকে। আসলে আমি যে স্কুলে পড়তাম, একটা নির্দিষ্ট তারিখ ছিল, 20শে মে স্কুল বন্ধ হবে আর 20শে জুন খুলবে, একদম টানা 1 মাস। রোববার থাকতো, এদিক ওদিক একটু হয়তো হলেও। আর ওই 20শে মে 2-4 দিন আগে থেকেই সব স্যারেরা কিছু বাড়ির কাজ দিত, সারা মাস ধরে
বিশেষ করে হাতের লেখা। হাতের কিন্তু লেখা। করতাম কি, ওটা মে মাস চলে যেত, জুনের 10 তারিখ অব্দি ওগুলো কিছুই হতো না। তারপরে একদিনেই 30 পাতা হাতের লেখা আমরা করে ফেলতাম। আর যেহেতু একদম শহরাঞ্চলের মানুষ, তাই ওই একটু ঝড় হলেই আম পাড়া সেগুলো তো কোনো প্রশ্নই ছিল না, কারণ আমাদের এখানে তো ওরকম ব্যাপার নেই শহরাঞ্চলে। তবে আমরা যেটা করতাম, আমি অনেক অনেক বছর আগেকার কথা বলছি, তখন তো মানে এরকম বাড়ি বাড়ি ফ্রিজ ছিল না, খুব কম বাড়িতে ছিল, এবং যার বাড়িতে এরকম রেফ্রিজারেটর থাকতো তার বাড়িটার দিকে আমরা একটু চেয়ে থাকতাম যে ইনি মনে হয় খুব ধনী মানুষ। তা সব বন্ধু বান্ধবরা মিলে করতাম কি, ওই একটু বরফ চেয়ে আনতাম আর কি। বরফ চেয়ে আনতো, কেউ হয়তো বাড়ি থেকে দিতে ওই লেবু, কেউ হয়তো বাড়ি থেকে একটু চিনি চুরি করে আনতো, এবং সেইটা দিয়ে আমরা শরবত বানিয়ে, সে একটা মানে অসীম আনন্দ। বাড়িতে মা ঠাকুমারা মানে হাতের কাছে শরবত করে যখন দিত, সেটাকে আমরা খেতাম না, কিন্তু এই যে বন্ধুরা মিলে এই যে তৈরি করা, এই যে কি আনন্দ সে কি বলবো। আর যেটা গরমের ছুটিতে সবচেয়ে বেশি ভালো লাগবে সেটা হচ্ছে, যেহেতু রবি মাসে থাকতাম, সেহেতু পাড়ায় পাড়ায় রবীন্দ্র জয়ন্তী হতো, এবং তখন ওই যে সমস্ত মেয়েরা আর কি খুব একটা বেরোতো না, তাদের ওই নাচ গান আবৃত্তি এগুলো দেখার জন্য আমরা বখাতে ছেলেরা একসাথে গিয়ে সেখানে ভিড় করতাম। আপনি আজকে এই প্রসঙ্গটা আনলেন, বললাম, মনে পড়লো আপনার। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, সঙ্গে থাকবেন দাদা, ভালো থাকবেন আপনিও। তো আমি যেটা বলছিলাম, কতক্ষণে ঠাম্মা ঘুমাবে আর আমি অপেক্ষা করতাম যে ঠাম্মা ঘুমিয়ে পড়লে এক্সপেরিমেন্ট করব। কি এক্সপেরিমেন্ট? একদিন এক্সপেরিমেন্ট করলাম মিষ্টি পান। কি করে মিষ্টি পান হবে? ঠাকুর ঘর থেকে বাতাসা, ঠাম্মার পানের সাজি থেকে ঝাল পান, ঠাম্মা ঝাল পানি খেত। সেই পানের মধ্যে বুঝতে পারিনি কতটা চুন দিতে হয়। চুন এমন দিলাম, সে দুটো বাতাসা দিয়েও সেই চুনের ঝাঁজ গেল না। তারপরে জিভ বার করে বসে থাকলাম। তারপরে ঠাম্মা ঘুম থেকে উঠে গেল, উঠে গিয়ে বললো কী হয়েছে? আমি বললাম এই গল্প হয়েছে। ঠাম্মা বলে ঠিক হয়েছে, যেমন করেছো। তারপরে যাই হোক, সেই জিভ টিপতে পুড়ে গেছিলো। এইটা একবার। আমার আর একবার হচ্ছে যে টক দই খাওয়া। দই পাতা হয়েছে, এবং এই দই পাতা হয়েছে, এবং দেখবেন দই পাতার একটা কি সিস্টেম আছে যে দইটাকে নাড়ানো যাবে না, কিছু করা যাবে না। তো এরকম দই পাতা রয়েছে যে ঘোল টোল খাওয়া হবে গরমকালে। তো সেই দই পাতার মধ্যে থেকে মানে দইটা যতটা পেতেছে, জমাট পেতেছে, আমি অর্ধেকটার বেশি বসে বসে চিনি দিয়ে খেয়ে নিয়েছি। তারপরে যখন বিকেলবেলায় ঘোল বানানো হবে, সে আর দইয়ের মধ্যে দই নেই। কে করেছে ঠিক ধরা পড়ে গেছি, আমিই করেছি। আমি বলেও দিতাম, ডিয়ার ডেভিলি বলতাম, আমি খেয়ে নিয়েছি। তো যাই হোক, তার জন্য একটু অনেক পেটানি জুটলো আমার। আমি এরকম প্রচুর বদমাইশি করতাম ছেলেবেলায়। কিন্তু আমাদের ছেলেবেলাতে যে স্নেহাশিসদা বললেন যে হাতের লেখা দিত, আমাদের স্কুল থেকে হোমওয়ার্ক দেওয়া হতো। ঠিক তাই, ছুটির ঠিক যেদিনকে স্কুল খুলবে তার হয়তো 7 দিন আগে থেকে হোমওয়ার্ক করার পালা চলতো। তবে ওই যে আমাকে পড়াতে আসতেন ভুলুদা একদম ধরে খাতা ধরে হোমওয়ার্ক করে দিতে। তো এরকম বহু ছোটবেলার গল্প থাকে আমাদের জীবনে। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলুন। গুড আফটারনুন। গুড আফটারনুন, কে বলছেন? আমি বিপদ ভঞ্জন শাহ ভবরপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনি আসলে আমি তার সাথে জনগণ ধরে কথা বলছিলাম। আচ্ছা, আমি বলতাম, এখন সবাই পাইনি। যা হোক, আমার ছোটবেলার কথা, স্কুলের কথা বলছেন, স্কুলে যেতাম। আমি বলছি গরমের ছুটির কথা। গরমের ছুটিতে গরমের ছুটির কথা বলছি। তাই স্কুলে যেতাম, আর তারপরে গরম পড়ে যেত। সে গরমে কি করতাম, মেয়েদের উপরে ঘুমাতাম। তখন তো আমাদের লাইট ছিল না, হেলিক্যাল করতো, হেলিক্যাল জ্বালাতে হতো রাত্রিবেলা। আর দিনের বেলা বেদের উপরে শুয়ে থাকতাম, ঘুরে থাকতাম। তারপর স্কুলে কাজ দিত, অঙ্ক করতাম, বাংলা লেখা দিত, লেখা করতাম। তারপরে মামা বাড়ি কাছাকাছি ছিল, মামা বাড়ি যেতাম। আবার জেঠিমা বাড়িও কাছে ছিল, সেখানে যেতাম। তারপরে সে দুপুরবেলা ওনাদের বাড়িতে সব বেদের মধ্যে ঘুমাতাম দুপুরবেলা। তখন তো কারেন্ট মানে ছিল না, তখন আমরা ওদের ঘুমাতাম। তারপরে আমার দাদার সাথে যেতাম সিনেমা, অপবাইসে বলেছ সিনেমা যাই। হ্যাঁ, তাই নানা রকম সিনেমা দেখতাম। তখন তো সাদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলতো, তখন তো রঙিন হয়নি। যা হোক, তারপরে সেই স্কুল কাজ করতাম। তারপর আমাদের রবীন্দ্রসঙ্গীত হতো, সেই রবীন্দ্র জন্মদিনে, নজরুল জন্মদিনে কবিতা বলতাম, নাটকও করতাম। খুব ভালো লাগতো এইসব কথা। আপনি যেহেতু মনে করে দিলেন যে ছুটি মানে গরমের ছুটি, সে মনে পড়ে গেল, সেই জন্য আপনাকে এইটা শেয়ার করলাম। কবিতা বলতাম অনেক, যেমন সোনাতরী, গগনে গরজনে ঘর ভরসা,
পুরো একা বসে আছি, নাই ভরসা। একদম একদম, রাতে অনেক রাতে ধন্যবাদ বারবার। দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবারে যেটা বলছিলাম, আমাদের প্রায় সময়ের শেষের দিকে চলে আসা। গরমের ছুটিতে আমাদের ছেলেবেলায়, তখন আমি কোন ক্লাসে পড়ি, হয়তো 7-8-এ পড়ি, তাই হবে, সেই সময় থেকে শুরু হলো ছুটি ছুটি অনুষ্ঠান, দূরদর্শনে ছুটি ছুটি অনুষ্ঠান, এবং সেটা ওই সকালে 1 ঘন্টার জন্য একটা শো হতো। কীরকম না, সকালবেলা ঢং 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 করে ঘন্টা পড়তো, এবং তারপরে আর একটা সেই দরজা খুলতো সেই চিচিং ফাঁকের মতো, এবং তারপরে ছুটি ছুটিতে কোনো সময় সিনেমা। এবং আমাদের ছেলেবেলায় না, আমি এটা খুব বলি যে আমাদের ছেলেবেলায় বাচ্চাদের সিনেমা হতো, এখনকার বাচ্চাদের জন্য কোনো আলাদা করে সিনেমা তৈরি হয় না। ছোটোদের সিনেমা হয় কোথায়, লোকে সিনেমা হলে যাওয়াই ভুলে গিয়েছে, এখন এত ওটিটি প্ল্যাটফর্মে আমরা এত বেশি সিরিজ দেখতে নিয়ে ব্যস্ত, তো এই সিনেমা দেখার যে আনন্দ সেটাই এখন আর পাওয়া যায় না। আর এখন তো সিনেমা হল মানেই কম করে 2000 টাকা খরচা, মানে আপনি দুজনে সিনেমায় যাবেন, সিনেমা হলে সিনেমা দেখতে গেলে কম করে 1000 টাকা তো 1000 টাকা তো হয় না, 2000 টাকাই খরচা। ওই খাবার দাবার কিনে নিয়ে গিয়ে বসে সিনেমা দেখতে গেলে 1000-2000 টাকা খরচা, তার থেকে বাবা বাড়িতে ওয়েব সিরিজ দেখা ভালো বলে আমার মনে হয়। যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের ছেলেবেলায় ছুটি ছুটি হতো অনুষ্ঠান, এবং ওই ছুটি ছুটি অনুষ্ঠানের সিনেমা শুরু হতো, এবং সেই সিনেমাটা তো 7 দিন ধরে হচ্ছে, মানে 5 দিন 6 দিনে একটা সিনেমা শেষ হতো। মানে ওইটা একটা নেশা থাকতো যে সকালবেলা ঘুম থেকে একটুখানি পড়াশোনা করতেই হবে, করে নিয়ে এবার সিনেমা দেখতে বসবো, ওই ছুটি ছুটি হবে সিনেমা দেখতে বসবো, ছুটি ছুটি শেষ হলো, এবার স্নান করে খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে বিকেলে খেলতে যাওয়া। আর সত্যি কথা বলতে এরকম অসভ্যের মতো গরম আমি কোনোদিন পাইনি ছোটোবেলাতে, যার জন্য ছোটোবেলায় খেলাধুলোটা আমরা করেছি, সে শহরেই থাকি আর যেখানেই থাকি খেলতাম, কিন্তু একদম চুটিয়ে খেলা যাকে বলে, হাত পা ছড়ে যেত, পড়ে যেতাম খোয়ার রাস্তাতে, ওই স্টোন চিপসের রাস্তাতে, তারপরেও কিন্তু খেলা একদিনও বন্ধ হতো না। খেলে দিলে বাড়িতে আসতাম, ওই শাঁখ, এবার যদি কারুর বাড়িতে শাঁখ বাজতো, এবার ভাবতাম কার বাড়িতে শাঁখ বাজতো, একটা শাঁখের আওয়াজ কানে গেলেই দৌড়াম, পাই দৌড় বাড়ির দিকে। বাড়িতে এসে জিজ্ঞাসা করতাম, যে আমাদের বাড়িতে সহযোগীর কাজ করতেন তাকে বলতাম, তাকে যে সম্বোধন করে বলতাম, মাসি ঠাম্মা সন্ধে দেয়নি তো, মানে ঠাম্মা যদি সন্ধে দিয়ে দেয় তো হয়ে গেছে কপালে বাড়ি। বলতো না এখনও সন্ধে দেয়নি, মা এখনও এই সবে গা ধুচ্ছে। আনন্দ পেতাম, মা গা ধুচ্ছে মানে মা এখন সাজুগুজু করে সন্ধে দিতে যাবে, আমার সময় আছে। যাই হোক, এইরকমই ছোটোবেলাটা কাটতো আমাদের। এর পরের দিন আমি একটু বড়দের গল্প নিয়ে আসবো আপনাদের সামনে, আপনাদের কাছ থেকেও বড়দের গল্প শুনবো। কী গল্প বলুন তো, এখন থেকেই বলে যাচ্ছি, প্রেমপত্র। যেদিনকে আমার থাকবে প্রথম জীবনে প্রেমপত্রকে পেয়েছেন, আমি আজকে এটাই ভেবেছিলাম করবো অনুষ্ঠান। তো জীবনের প্রথম প্রেমপত্র নিয়ে আমার পরের এপিসোড থাকবে, পরের সাথে খোঁজে থাকবে, সেটাও তো স্মৃতি, সুখের স্মৃতি আমাদের। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আপনার মোবাইলের ইউটিউব অ্যাপে গিয়ে ক্লিক করে সার্চ অপশনে যাবেন, সার্চ অপশনে সিটিভিএন টাইপ করলেই আমাদের চ্যানেলটা উইথ লোগো চলে আসবে। দেখুন এখানে দেখাচ্ছে, এবং লোগোতে ক্লিক করলে আপনি চ্যানেলের ভেতরে সমস্ত প্রোগ্রাম দেখতে পাবেন। আপনাকে কি করতে হবে, আপনাকে এই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে, তার যখনই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন একটা ঘন্টা পাশে নড়বে, সেই ঘন্টাটাতে ক্লিক করে অল অপশানে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু আমরা আপনাদের চ্যানেল কাছে রয়ে গেলাম, আপনি আপনার সময় মতো অনুষ্ঠান দেখে নিতে পারবেন। তাহলে আজকে স্মৃতির খোঁজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।